হ্যালো এসএসসি 26 স্টুডেন্ট, স্লাইডে তোমরা দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ত্রিকোণমিতি। তোমরা জানো ত্রিকোণমিতি চ্যাপ্টারটি এসএসসি স্টুডেন্টদের জন্য একটি ভয়ের জিনিস, একটি ভয়ের বিষয়। আজকের এই ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিককে করে ফেলবো একদম পানির মতো সহজ। সেটা কিভাবে সম্ভব? ভাইয়া তোমার কাছে আমি জাস্ট 30 মিনিট সময় চেয়ে নিচ্ছি, তুমি আমার এই ক্লাসটা 30 মিনিট মনোযোগ দিয়ে দেখো এবং পরবর্তীতে ত্রিকোণমিতির যত কোশ্চেন তোমার সামনে আসবে তুমি সবগুলো কোশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবে। এই 30 মিনিট সময় তোমাকে ত্রিকোণমিতিতে খুব ভালো একটা বেসিক তৈরি করতে হেল্প করবে এবং অ্যাডভান্স ম্যাথ সলভ করার জন্য তোমাকে খুব সহযোগিতা করবে। আসো ভাইয়া, আজকে আমরা এই ত্রিকোণমিতির বেসিক জিনিসটাকে খুব সহজভাবে শিখে নিব। আজকে আমরা এই চ্যাপ্টারটাকে সহজ করে এক্সপ্লেইন করার জন্য আমরা এই রেশিও ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, বাংলায় অনুপাত। আচ্ছা আমাকে একটু বলো তো এই অনুপাত কথাটার মানে আসলে কি, বা আমরা অ্যাকচুয়ালি অনুপাত জিনিসটা দিয়ে আসলে কি বুঝি বলো তো? যখনই তোমাকে আমি বলবো অনুপাত জিনিসটা কি, তখন তোমার মাথায় কিন্তু একটা জিনিস আসবে, একটা ওয়ার্ড আসবে। সেটা কি বলতো ভাইয়া? সেটা আসবে ভগ্নাংশ। তার মানে কি বলতো? অনুপাত জিনিসটা মানেই তুমি বুঝতে পারছো ভগ্নাংশ। তার মানে আমরা কি বুঝলাম বলতো? যে এই চ্যাপ্টারটা নিয়ে যে আমরা আলোচনা করতে যাচ্ছি, এখানে আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব যেখানে কি থাকবে বলতো? একটা ভগ্নাংশের ব্যাপার স্যাপার থাকবে, তাই না? আচ্ছা এখন আমাকে বলতো ভগ্নাংশ বলতে প্রথম আমাদের মাথায় কোন জিনিসটা আসে বলতো? লব বাই হর, তাই না? যেখানে একটা কি থাকবে? লব থাকবে, একটা হর থাকবে। হ্যাঁ, আরেক প্রকারের ভগ্নাংশ আছে যেটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলি, কিন্তু আমরা ভগ্নাংশ বলতে সব থেকে বেশি যেটাকে বুঝি সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? লব বাই হর, তাই না? তার মানে দেখো তো আমরা এই অনুপাত ওয়ার্ডটা দিয়ে বা এই চ্যাপ্টারের হেডিংটা দিয়ে বুঝতে পারছি যে এখানে আমরা এমন কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে কি বলতো? অনুপাত, তাই না? অনুপাত মানে কি বললাম ভাইয়া বলতো? লব বাই হর। ওকে, এখন আসো তো ভাইয়া, এই যে ইংলিশ টার্মটাকে আমি পাশে লিখেছি এটার পিছনে একটা কারণ আছে। এখন কি দেখো তো, এইখানে তো তুমি ওয়ার্ডটাকে দেখতে পাচ্ছ ট্রিগোনোমেট্রি। একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে ওয়ার্ডটা তুমি এখানে দেখতে পাচ্ছ ট্রিগোনোমেট্রি। ওকে, এই ওয়ার্ডটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি তাহলে আমরা তিনটা গ্রিক ওয়ার্ড পাবো। কি কি গ্রিক ওয়ার্ড গুলো একটু ভাইয়া দেখো তো, খেয়াল করো। একটা আমরা পাবো ট্রাই, তারপরে আমরা পাবো গন এবং আমরা পাবো ভাইয়া মেট্রন। এই তিনটা গ্রিক ওয়ার্ডকে মিলিয়ে আমরা কিন্তু পাচ্ছি ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটা। ঠিক আছে, তোমার এমসিকিউ কোশ্চেন এটা আসতেই পারে যে ট্রাই গন মেট্রন মানে এই যে ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটা যে আমরা পেলাম এটা আসলে কয়টা গ্রিক শব্দ দিয়ে তৈরি, তাই না? তোমার তিনটা গ্রিক শব্দ দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এখান থেকে আশা করি এমসিকিউ কোশ্চেন আসলেও তুমি অ্যান্সার করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ট্রাই কথাটার মানে কি বলতো? তোমরা কিন্তু ইংলিশেও পড়েছো, তাই না? এবং তোমরা কেমিস্ট্রিতেও কিন্তু এই ট্রাই ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত, তাই না? আচ্ছা এই ট্রাই কথাটার মানে কি আমাকে বলো তো ভাইয়া? ট্রাই কথাটার মানে হলো তিন। এই যে গন ওয়ার্ডটা দেখতে পাচ্ছ না, এই গন ওয়ার্ডটার মিনিং হলো বাহু, বা তুমি বলতে পারো এটাকে ধার। বাহু বা ধার যেটাই তুমি বলো, দুটোই একই কথা। এবং এই যে মেট্রন কথাটা তুমি দেখছো, এই মেট্রন কথাটার মানে হচ্ছে পরিমাপ, মেজারমেন্ট। ইংলিশ টার্ম মেজারমেন্ট থেকে আসে আসলে পরিমাপ। এবার তুমি আমাকে বলো তো ভাইয়া, এই তিনটা ওয়ার্ডকে যদি আমি একসাথে কানেক্ট করি তাহলে আমি কি পাচ্ছি বলো তো ভাইয়া? তিন বাহুর পরিমাপ পাচ্ছি, তাই না? আচ্ছা এখন কোশ্চেন হলো, তুমি আমাকে এখন বলো তিন বাহু থাকে কার? অবশ্যই তুমি বলবা ভাইয়া ত্রিভুজের, তাই না? তার মানে আমি দেখো আরেকটু অ্যাডভান্স কনসেপ্টের দিকে যদি আসি, আমি এই ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটাকে এক্সপ্লেইন করে পেলাম যে এখানে তিন বাহুর পরিমাপের একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আমার কথা হচ্ছে এখন যে ভাইয়া তিন বাহু আছে কার, বা কোন ক্ষেত্রের তিন বাহু আছে? অবশ্যই তুমি বলবা ত্রিভুজের, কারণ যার তিন বাহু থাকে তাকেই তো আমরা ত্রিভুজ বলি। তার মানে এই চ্যাপ্টারটা যে আমরা আলোচনা করব ভাইয়া, এটা হচ্ছে ত্রিভুজ রিলেটেড ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে ত্রিভুজ তো আসলে অনেক প্রকার আছে, তাই না? তাহলে এখন এই চ্যাপ্টারে আমরা আসলে কোন ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করব? এখানে কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, এখানে কি সকল ত্রিভুজ আসবে নাকি কোন স্পেসিফিক ত্রিভুজ আসবে? ভাইয়া তোমাকে এটা একটু জেনে রাখতে হবে, এই ত্রিকোণমিতিতে আমি যে ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে ভাইয়া সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে আমরা কোন ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করব ভাইয়া বলতো? সমকোণী ত্রিভুজ। তার মানে এই সমকোণী ত্রিভুজের তিন বাহুর যে পরিমাপের ব্যাপারগুলো আছে এইখানে বেসিক্যালি আমরা এই জিনিসটাকে নিয়ে আমরা জানবো। এবার আসলে ভাইয়া একটু অ্যাডভান্স নলেজের দিকে যাই। সেটা হচ্ছে ভাইয়া আমাকে একটু বলো তো এই সমকোণী ত্রিভুজটাকে আমি কিভাবে চিনবো? কারণ দেখো তুমি যদি ভাইয়া সমকোণী ত্রিভুজের ব্যাপারে তোমার খুব ভালো আইডিয়া না থাকে তাহলে এই কনসেপ্টগুলো আবার তুমি বুঝবে না। তাহলে আমাকে বলো তো ভাইয়া সমকোণী ত্রিভুজকে আমরা কিভাবে চিনবো? সমকোণী ত্রিভুজকে আমরা চিনবো ভাইয়া যে ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি, তাই না?
তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে তাকে আমরা খুব ইজিলি সমকোণী ত্রিভুজ বলতে পারি, তাই না? তাহলে দেখো এই যে ত্রিভুজটা আমি এখানে আঁকলাম এ বি সি, তাহলে আমাকে বলো তো ভাইয়া এখানে আমি দেখতে পাচ্ছি যে এই বি কোণটাকে আমি বললাম 90 ডিগ্রি। তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতেই পারো যে এই ত্রিভুজটা কি ভাইয়া, একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এখন প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি কি ম্যাটেরিয়াল থাকে? তার যে তিনটা বাহু, এই তিনটা বাহুর কিছু নাম আছে, তাই না? সেই নামগুলো কি কি বলো তো ভাইয়া? যেমন আমরা জানি যে সমকোণ বা 90 ডিগ্রির যে বিপরীত বাহু তাকে আমরা কি বলি বলো তো ভাইয়া? অতিভুজ বলি, তাই না? তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা সব সময় বলবো ভাইয়া অতিভুজ। আনডাউটলি এই জিনিসটাকে তুমি মাথায় রাখবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে দুইটা বাহু আছে, একটা বাহু হলো এ বি আর আরেকটা বাহু ভাইয়া তুমি দেখতে পাচ্ছ কি বলো তো ভাইয়া? বিসি। এখন প্রশ্ন হচ্ছে যে এ বি কে আমি কি বলবো, বিসি কে আমি কি বলবো? তার আগে ভাইয়া তুমি আমাকে একটা কথা বলো তো, আমার কোণ বি হলো 90 ডিগ্রি, তাই না? তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া এখানকার কোণ এ এবং কোণ সি এর যোগফল কত হবে? ডেফিনেটলি 90 ডিগ্রি। তার মানে কি তুমি বলতে পারো না যেহেতু কোণ এ প্লাস কোণ সি এদের যোগফল 90 ডিগ্রি হবে, তাহলে সেক্ষেত্রে কি আমি বলতে পারি যে কোণ এ এবং কোণ সি এরা প্রত্যেককেই এক একটা হচ্ছে কি সূক্ষ্মকোণ? আমরা কি বলতে পারি এটা? আচ্ছা, সূক্ষ্মকোণের শর্ত কি বলো তো ভাইয়া? সূক্ষ্মকোণ আমরা আসলে কাদেরকে বলবো? দেখো এখানে অনেকগুলো কনসেপ্ট আসছে। তাহলে সূক্ষ্মকোণ ভাই আমরা কাকে বলবো? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম এবং 0 ডিগ্রি অপেক্ষা বেশি, তাহলে সেই কোণটাকেই আমরা কি বলবো ভাইয়া? সূক্ষ্মকোণ বলবো, তাই না? তার মানে দেখো এখানে আমরা কিন্তু দুটো সূক্ষ্মকোণও পাচ্ছি, তাই না? একটা সমকোণ পাবো সমকোণী ত্রিভুজে এবং দুটো আমরা সূক্ষ্মকোণ পাচ্ছি। ওকে, তাহলে আশা করি এই সমকোণী ত্রিভুজের যে ব্যাপার স্যাপার গুলো এইগুলা তোমার আসলে ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে দেখো ভাইয়া সমকোণী ত্রিভুজে আরো দুটো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন কি ভাইয়া দেখো তো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা জানি সমকোণী ত্রিভুজের আরো দুটো ইনফরমেশন থাকে, একটা হচ্ছে লম্ব আর একটা হলো ভূমি। তোমাকে ভাইয়া আমি যদি জিজ্ঞেস করি বলো তো তুমি আমাকে এই ত্রিভুজের জন্য লম্ব কি হবে ভাইয়া, তখন কিন্তু দেখো তোমার কাছ থেকে আমি একটা কোশ্চেন এক্সপেক্ট করব যে ভাইয়া আমি আসলে কোন সূক্ষ্মকোণ সাপেক্ষে এখানে লম্ব বলবো। কারণ দেখো যখন সমকোণী ত্রিভুজে তুমি লম্বের মান স্পেসিফিক ভাবে বলতে চাইবা বা বলতে চাও, তখন তোমাকে অবশ্যই কোন একটা সূক্ষ্মকোণ সাপেক্ষে লম্ব বলতে হবে। কারণ কি জানো? কারণ লম্ব হলো আমরা তাকেই বলবো লম্ব যে সূক্ষ্মকোণের বিপরীতে থাকবে। তাহলে আমরা বলতে পারি ভাইয়া সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলবো কি? লম্ব বলবো। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আমার সূক্ষ্মকোণ দুইটা, তাই না? দেখো তো ভাইয়া আমি বি কে যদি সূক্ষ্মকোণ ধরে নেই, যে এই বি সূক্ষ্মকোণকে নিয়ে আমি আলোচনা করতে চাই, তাহলে বি সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাকে বলো তো ভাইয়া এর বিপরীত দিকে কে আছে? এবি। তখন তুমি ভাইয়া বলতে পারবা এই এবি লম্ব হবে। এবি কি হবে? লম্ব হবে। তাহলে কোন সূক্ষ্মকোণ সাপেক্ষে আমরা এবি কে লম্ব বললাম বলো তো ভাইয়া? বি সূক্ষ্মকোণ সাপেক্ষে, তাই না? আচ্ছা, আমি এবার যদি তোমাকে বলি যে ভাইয়া তুমি এ সূক্ষ্মকোণ সাপেক্ষে এবার চিন্তা করো তো, তাহলে তুমি আমাকে এবার বলো তো ভাইয়া এ কোণের বিপরীতে কে আছে আমাকে একটু বলো তো। এ কোণের বিপরীতে যদি তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, তুমি পাবে এখানে বিসি বাহুকে। কাকে পাবে? বিসি। তাহলে তখন তুমি কিন্তু আবার বিসি বাহুকে লম্ব বলতে পারবে। তার মানে তোমাকে এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে যে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহু থাকে সে সর্বদা কি হয়? লম্ব হয়। এখন আমাকে তুমি বলো তো ভাইয়া অতিভুজ তো সর্বদা অতিভুজই হচ্ছে। অতিভুজ সর্বদা যদি অতিভুজ হয়ে থাকে এবং আমরা লম্বকে চেনা শিখলাম, তাই না? লম্ব কাকে বলবো ভাইয়া? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আর বাহু তো থাকলোই একটা, তাহলে সেই বাহুটাকে আমরা কি বলতে পারবো বলো তো ভাইয়া? ভূমি। অথবা তুমি বলতে পারো যে সূক্ষ্মকোণের যে সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু বলতে কি বুঝাচ্ছি ভাইয়া বলো তো। যখন তোমাকে আমি ভাইয়া এই সি কোণের কথা বললাম, তাহলে সি কোণের সাথে সন্নিহিত বাহু কে বলো তো ভাইয়া আমাকে? এই বিসি। তার মানে তুমি এই বিসি কে সি কোণ সাপেক্ষে তুমি বলতে পারো সন্নিহিত বাহু, যেটাকে তুমি ভূমি হিসেবে বলতে পারো। এখন তোমার কাছে একটা কোশ্চেন আসতে পারে ভাইয়া, সেটা কি? যে আমি এখানে এই এ বি এই এসি কেও তো আমি সন্নিহিত বলতে পারি। হ্যাঁ, এসি অবশ্যই তোমার সূক্ষ্মকোণ সি এর সাপেক্ষে সন্নিহিত, কিন্তু কথা হচ্ছে ভাইয়া এসি এর তো স্পেসিফিক পরিচয় আমরা আগেই জেনে গেছি। সেটা কি বলতো? কারণ এ যেহেতু 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এবং 90 ডিগ্রি কোণ বা সমকোণের বিপরীত বাহুকে আমরা সবসময় কি বলি ভাইয়া? অতিভুজ বলি। তাহলে আশা করি এই সমকোণী ত্রিভুজের যে ব্যাপারগুলো এইগুলো তোমাদের কাছে ইনশাআল্লাহ ক্লিয়ার। এখন আসো ভাই আমরা একটু আমাদের পরের স্টেপে যাই। তাহলে দেখো তো ভাইয়া আমরা মোটামুটি সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা সেটাও জানলাম, এবং আমরা এই ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটাকে একটু এক্সপ্লেইন করে দেখলাম যে এইখানে আসলে তিন বাহুর পরিমাপকে বোঝাচ্ছে। এখানে আসলে তিন বাহুর পরিমাপকে বোঝাচ্ছে। এখন ভাইয়া তোমাকে এখান থেকে একটা লাইন পড়তে হবে, একটা লাইন তোমার পড়তে হবে। একবারে ফার্স্ট যে প্যারাটা তোমার আসলে চ্যাপ্টারের আছে সেই প্যারার মধ্যে ভাইয়া তুমি একটা লাইন পাবে। সেই লাইনটা এরকম যে ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা কনসেপ্ট বা এমন ধরনের একটা পড়াশোনার বিষয়
যেখানে হচ্ছে কি ত্রিভুজের বাহুর সাথে কোণের একটা সম্পর্ক আছে এখানে, এবং এই ত্রিভুজের সাথে বাহুর যে কোণের সম্পর্কটা মূলত এটাই হচ্ছে ত্রিকোণমিতির আলোচ্য বিষয়। তাহলে এখান থেকে আমরা জানলাম ভাইয়া যে কোণের সাথে ত্রিকোণমিতি কি করতেছে বলতো, কোণের সাথে বাহুর একটা সম্পর্ক সে এস্টাবলিশ করতেছে, বাহুর একটা সম্পর্ক সে কি করতেছে ভাইয়া, তৈরি করতেছে। তাহলে এই যে দেখো তো এবার একটু কানেক্ট করো আমার সাথে, সেটা হচ্ছে আমরা এখানে যে তিন বাহুর পরিমাপ বললাম এবং বললাম কি ভাইয়া যে এটা একটা অনুপাত, তাই না? এই যে ত্রিকোণমিতিক অনুপাত বলছি, এই অনুপাতে কি ছিল ভাইয়া বলতো, এখানে ছিল অনুপাত মানে আমরা দেখলাম যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, যে ভগ্নাংশটা বলতে আমরা বুঝবো লব বাই হর, রাইট? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই লব আর হর আসলে কে হবে? এখন তোমার কাছে মোটামুটি অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে একটু আগে দেখো তো আমরা সমকোণী ত্রিভুজের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে আসছি, তাই না? যে সমকোণী ত্রিভুজের মধ্যে ভাইয়া আমাকে বলো তিন বাহু থাকে, তাই না? তাহলে এই তিন বাহুর মধ্যে ভাইয়া যে কোনো এক বাহু তোমার লবে থাকবে ভাইয়া, আর যে কোনো এক বাহুর দৈর্ঘ্য ভাইয়া তোমার হরে থাকবে। তার মানে খুব সিম্পল ব্যাপার, তাই না? এই তিন বাহুর মধ্যে তাহলে একটা বাহু আমাদের কোথায় থাকবে, লবে থাকবে, এবং একটা বাহু ভাইয়া কোথায় থাকবে, হরে থাকবে। তার মানে আমরা মোটামুটি এতটুকু ক্লিয়ার যে এই ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিও, এই ওয়ার্ডটাকে এক্সপ্লেইন করলেই আমরা মোটামুটি ত্রিকোণমিতির একেবারে বেসিক যে জিনিসটা সেটা আমরা জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতিতে তুমি আসলে ত্রিকোণমিতিক অনুপাত বলে একটা ওয়ার্ড পড়ছো, তাই না? এবং তুমি মোটামুটি 6টা জিনিসকে তুমি ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে জানছো। আমি তাদের একটু শর্ট ফর্ম গুলা যদি একটু লিখি, দেখো তো তুমি ভাইয়া এদেরকে ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে র্যান্ডমলি মুখস্থ করে আসছো। কি সেটা? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। দেখো তো ভাইয়া তুমি এই জিনিসগুলোকে বারবার করে তুমি মুখস্থ করে আসছো। সাইন ত্রিকোণমিতিক অনুপাত, কস ত্রিকোণমিতিক অনুপাত, ট্যান ত্রিকোণমিতিক অনুপাত, কট ত্রিকোণমিতিক অনুপাত, সেক, কোসেক, এরা সব ত্রিকোণমিতিক অনুপাত। একটু খেয়াল করো ভাইয়া, আমি যে পয়েন্টটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি, সাইনকে তুমি বললা সাইন ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে আমাকে তুমি বলো তো ভাইয়া সাইন জিনিসটা মানে কি? লব বাই হর কিছু একটা হবে। লবে কে হবে, হরে কে হবে? আমরা জানলাম যে এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে তিন বাহু, সেই তিন বাহুর মধ্যে কেউ একজন লবে আসবে, কেউ একজন হরে আসবে। আচ্ছা, কে লবে আসবে কে হরে আসবে এটা আমরা একটু পরে জানবো, টেনশনে কিছু নাই। দেখো তাহলে তুমি বললা ভাইয়া সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে যেহেতু সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত তার মানে তুমি আমাকে বলো তো তাহলে সাইন ইকুয়াল কি? অবশ্যই লব বাই হর কিছু একটা হবে। তুমি বলছো ভাইয়া কস একটা ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে কস যদি ত্রিকোণমিতিক অনুপাত হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া এটাও কি হবে? তাহলে বলো আমাকে লব বাই হর কিছু একটা হবে না ভাইয়া? ইভেন ট্যান, কট, সেক, কোসেক এরা সবাই তুমি এদেরকে ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে পড়ে আসছো, তাই না? তার মানে এরা সবাই এক একজন লব বাই হর সামথিং কিছু একটা, ঠিক আছে? এখন আসো ভাইয়া আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত যাদেরকে বলছি এরা বুঝলাম যে এরা সবাই এক একজন লব বাই হর কিছু একটা হবে, যেই লবের মধ্যে কি থাকবে বলতো আমাদের এই সমকোণী ত্রিভুজের এই তিন বাহুর মধ্যে যে কোনো দুই বাহু একজন লবে থাকবে, একজন হরে থাকবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা যাদের বলছি এদের মধ্যে থেকে আমরা যদি মাত্র 3টা ত্রিকোণমিতিক অনুপাতকে একটু মনে রাখতে পারি, অবশ্যই সেটা আমরা ট্রিক্স দিয়ে বা সূত্র দিয়েই মনে রাখবো। মনে রাখতে পারলে মোটামুটি ভাইয়া আমাদের বাকি তিনটাও হয়ে যাবে। এন্ড মজার ব্যাপার হচ্ছে কি ভাইয়া আমরা এই তিনটাকে যদি জেনে রাখতে পারি তাহলে আমাদের টোটাল 12টা ফর্মুলা এখান থেকেই মুখস্থ হয়ে যাবে, একবারে পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আসো তো ভাইয়া ওই ফর্মুলাগুলো আসলে কি একটু দেখি, বা ওই তিনটা কনসেপ্ট কি হতে পারে। দেখো ভাইয়া তোমাকে একটা শর্ট একটা ট্রিক্স মনে রাখতে হবে। সেটা কি? একটা ছন্দ আসলে ছোটবেলায় আমরা পড়ে আসছি, বা ক্লাস 9-এ তোমরা যারা আছো তারা হয়তো এটা পড়ে থাকবে। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। খুব মজার ব্যাপারটা, তাই না? টেরা লম্বা ভূত। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে দেখো তো ভাইয়া সাগর মানে তো আমরা বলি যে আসলে লবণের খনি হিসেবে আমরা ধরে নিই, তাই না? কারণ সাগরের পানি তো লবণাক্তই হয় স্বাভাবিকভাবেই। তো ব্যাপারটা আসলে দেখো আমাদের বাস্তব জীবনের সাথে এটার মিল আছে। এবার কি বলছে বলতো ভাইয়া কবরে ভূত আছে, তাই না? কেন? ছোটবেলা থেকে আসলে আমরা এরকম গল্প শুনে আসছি না, আমাদের দাদু দাদিরা আমাদেরকে গল্প শোনাতো, তাই না? যে এই কবরস্থানে আসলে ভূত থাকে, এখানে যাওয়া যাবে না, রাতের বেলা এইদিকে যাওয়া যাবে না, ভয় পাবি, রাইট? তো এই যে ব্যাপারগুলো, কবরে ভূত থাকে, এবং ভূতগুলা কাইন্ড অফ ভাইয়া কেমন হয় বলতো? একটু দেখবা যে লম্বা শেপের, টেরা বেঁকা দেখা যাচ্ছে, তাই না? দেখবা যে হাত আসলে বাঁকা, তারপর পা বাঁকা, তাই না? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, কেউ 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তাই না ব্যাপারটা? তো আসলে কথাগুলো আমাদের বাস্তব জীবনের সাথে কি আছে বলতো? কিছুটা মিল আছে। এখন দেখো ভাইয়া এই যে ছন্দটা যেটা আমাদের বাস্তব জীবনের সাথে মিল আছে, এটা আমাদের ত্রিকোণমিতিতে খুব হেল্প করবে। কিভাবে দেখো তো ভাইয়া, এই যে দন্তাস্ব তুমি দেখছো না ভাইয়া, এই দন্তার সাথে তুমি বলতে পারো সাইন ইকুয়াল, আসো তো ভাইয়া এইখানে তুমি কি দেখছো ল, এই লতে কি হবে ভাইয়া বলো তো? তাহলে লম্ব, তার মানে একটা সমকোণী ত্রিভুজের ওই যে দেখো আমি একটু আগে তোমাকে বলছি যে সাইন হচ্ছে কি একটা ত্রিকোণমিতিক অনুপাত, যেই সাইন মানেই হলো লব বাই হর কিছু একটা ভাইয়া।
তাহলে লব বাই হর যেহেতু কিছু একটা, তার মানে আমি এখানে বুঝে ফেললাম যে এই সাইন মানে আমার যে লবের মধ্যে যে মানটা বসবে সেটা সমকোণী ত্রিভুজের কি বসবে ভাইয়া, লম্বের মান বসবে। আর দেখো তো এখানে স্বর আ, তাই না, স্বর আতে কি বলতে পারবো ভাইয়া, আতে হচ্ছে অতিভুজ, এই অতিভুজকে বুঝাচ্ছি আমরা এটা দিয়ে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই যে সাইন ত্রিকোণমিতিক অনুপাতটা যে ভগ্নাংশ, যেখানে সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান হবে, সেখানে আমি দেখছি যে লবের মধ্যে বসবে কি, লম্বের মান, এবং আমি দেখছি ভাইয়া হরের মধ্যে বসবে কার মান, অতিভুজের মান। সিম্পল ব্যাপার। এরপর দেখো তো ভাইয়া, কবরে ভূত আছে, কতে কি ভাইয়া তুমি বলো তো, কতে কস হবে, কস ইকুয়াল তুমি কি বলবা ভাইয়া, ভতে হচ্ছে এখানে তুমি বলতে পারো ভূমি, আর আছের স্বর আ আছে ভাইয়া, তাই না, তাহলে এটা হবে অবশ্যই অতিভুজ। একটু আগে তো আমরা জেনে আসলাম, এটা হবে ভাইয়া অতিভুজ। ওকে, এবার দেখো তো ভাইয়া, এখানে তুমি ট্যান দেখতে পাচ্ছ, তাহলে ট্যান এর সাথে কি ট্যান আসে, তাহলে ট্যান ইকুয়াল কি, দেখো তো ভাইয়া, লতে লম্ব ভূতে ভূমি, তাই না, তাহলে তুমি এটারে বলতে পারো লম্ব বাই ভূমি। এই হলো সিম্পলি আমরা তিনটা ফর্মুলাকে মনে রাখতে পারি, যেখানে সাইনকে তুমি বলতে পারো কি ভাইয়া, লম্ব বাই অতিভুজ, কসকে তুমি বলতে পারো কি ভাইয়া, ভূমি বাই অতিভুজ, ট্যানকে তুমি বলতে পারো কি ভাইয়া, লম্ব বাই ভূমি। ওকে ভাইয়া, তাহলে এই যে তিনটা সূত্র বা তুমি বলতে পারো ছন্দ, এই ছন্দটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথেও মিলে যায়, এবং এই তিনটা ছন্দকে দিয়ে আমরা খুব সহজে আসলে এই সাইন কস ট্যানকে আমরা মনে রাখতে পারি। ওকে, এখন তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসতেছে, সেই কোশ্চেনটা কি আমি জানি যে ভাইয়া এইখানে আসলে আপনি একটু ফাঁকা রাখছেন কিন্তু আপনি কিছু লিখেন নেই কেন? আমরা তো জানি যে সকল ত্রিকোণমিতিক অনুপাতের সাথে একটা করে কোণ থাকে, তাই না? এক্স্যাক্টলি ভাইয়া, এই জিনিসটা তোমার আমি বুঝাবো জন্যই এটা আসলে ফাঁকা রাখছি। খেয়াল করো তো ভাইয়া, তোমাকে আমি একটু আগে একটা লাইন বলছিলাম, এটা তোমার বইয়ের যদি প্রথম প্যারাটা তুমি দেখো, ত্রিকোণমিতিক অনুপাত, একেবারে যখন চ্যাপ্টারটা তোমার শুরু হচ্ছে, তুমি দেখবে প্রথম যে প্যারাটা, সেই প্যারার মধ্যে এরকম একটা লাইন আছে। এই যে একটু আগে যেটা আমি বলেছি যে ত্রিকোণমিতিটা হচ্ছে কি বলতো, ত্রিভুজের বাহুর সাথে কোণের একটা সম্পর্ক এস্টাবলিশ করে। তাহলে কার সাথে ভাইয়া বলতো, বাহু প্লাস কোণের মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করতেছে ত্রিকোণমিতি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে সাইন যে আমি লিখলাম, আচ্ছা আমি ধরো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি জানি যে আমার অতিভুজটা কে হবে, আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো ভাইয়া, তাই না? তার মানে এইখানে যে আমার এসি অতিভুজ হবে, এটাতে আসলে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইয়া তোমার আমি যদি এখন জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে লম্বের মানটা কি হবে, তাহলে তোমার কাছে কি কোশ্চেন আসবে ভাইয়া বলো তো? আমি এখানে যে লম্ব বলবো, এই যে সমকোণী ত্রিভুজ, আমি এই সমকোণী ত্রিভুজ থেকে যে আমি লম্ব বলবো ভাইয়া, তাহলে লম্বটা আমি আসলে কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে বলবো, তাই না? এই তো এই জন্যই ভাইয়া এই জায়গাটা আমি ফাঁকা রাখছি। তার মানে ভাইয়া তোমাকে যখন আমি বলবো এই সি সূক্ষ্মকোণ সাপেক্ষে বলো, তখন তুমি বলতে পারো এখানে ভাইয়া সাইন সি। দেখো খেয়াল করো, তাহলে সাইন সি যখন আমি তোমাকে বললাম ভাইয়া, তখন তুমি এখানে ইকুয়াল কি বলবা বলো তো? এখন আমাকে তুমি বলো, যখন আমি তোমাকে সাইন সূক্ষ্মকোণ বলে দিলাম যে সি কে তুমি সূক্ষ্মকোণ বিবেচনা করো, তাহলে সেক্ষেত্রে এখন তুমি বুঝতেই পারছো, তাহলে সি এর বিপরীত বাহু কি ভাইয়া, এ বি। তাহলে আমরা দেখো তো জেনে আসছি সূক্ষ্মকোণের বিপরীত বাহু আমাদের সবসময় কি হয় ভাইয়া, লম্ব হয়। তারপরে তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে লম্বের মান কি হবে, অবশ্যই হবে এবি। এবং তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া অতিভুজ কি হবে, অতিভুজ তো কখনো ভাইয়া চেঞ্জ হয় না, তাই না? তাহলে অতিভুজের মান কি হবে ভাইয়া, এসি হবে, রাইট? এই তো খুব সিম্পল ব্যাপার। দেখো তো একটু আগে আমি যেটা তোমাকে বলেছিলাম যে এই ত্রিকোণমিতিক তোমাকে একটু আগে আমি যেটা বলেছিলাম ভাইয়া, এই যে ত্রিকোণমিতিক ওয়ার্ডের অনুপাত ওয়ার্ডটা এবং ত্রিকোণমিতিক ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আমরা যদি একটু ভাঙায় বিশ্লেষণ করে একটু পড়ি, তাহলেই মোটামুটি আমাদের ত্রিকোণমিতির একেবারে বেসিক জিনিসটা আমাদের মাথায় ঢুকে যাবে। এবং দেখো আশা করছি তোমাদের এই চ্যাপ্টারটা এখন অনেক বেশি ইজি লাগবে, কারণ অলরেডি ত্রিকোণমিতিক অনুপাত এই জিনিসটা কি সেটা তোমরা অলরেডি বুঝে গেছো। তাহলে ভাইয়া এখন তুমি আমাকে বলো তো, আমি এখানে যদি এখন cos a বলি, ধরো এখানে আমি সি বললাম না, আমি তোমাকে বললাম cos a, তাহলে তুমি আমাকে এবার বলো তো ভাইয়া cos a ইকুয়াল, এবার তাহলে ভূমি কে হবে ভাইয়া বলো তো? তাহলে a কে যখন আমি সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করছি, a আমার সূক্ষ্মকোণ ভাইয়া, a সূক্ষ্মকোণ হলে আমাকে বলো সূক্ষ্মকোণের বিপরীত বাহু কে ভাইয়া, BC, তাই না? তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেহেতু BC, তাহলে আমাকে বলো a কোণের সাপেক্ষে আমি এটারে বলবো লম্ব, তাই না ভাইয়া? এটারে কি বলবো আমরা, এটারে সূক্ষ্মকোণ a এর সাপেক্ষে বলবো আমরা লম্ব। তাহলে আমার ভূমির মান কি হবে বলো তো? অবশ্যই ভাইয়া তাহলে ভূমি হবে AC, কারণ অতিভুজ AC তো অলওয়েজ অতিভুজই থাকবে। তার মানে আমাদের ভূমির মান হবে এখানে কি ভাইয়া বলো তো, AB। কারণ এই যে আমাদের হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু তো আমাদের লম্ব, তাহলে যেহেতু আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এই বাহুটাকে তখন আমি আসলে ভূমি ইজিলি বলতেই পারবো। তাহলে এখন ভাইয়া তুমি আমাকে কোশ্চেনের আনসার দাও, এখানে আমি যদি তোমাকে tan c বলি, তাহলে সেই ক্ষেত্রে এই মানটা কি হবে, এটা তুমি একটু নিজেই ট্রাই করো, আশা করি তুমি এটা পারবে। এবার আসো ভাইয়া, আমরা এখান থেকে এবার একটু আগে আমরা বলেছিলাম
যে আমরা এই তিনটা ফর্মুলা বা এই তিনটা কনসেপ্টকে যদি আমরা শিখে যাই তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল কতগুলো ফর্মুলা শিখতে পারবো ভাইয়া? টোটাল 12টা ফর্মুলা শিখতে পারবো, তাই না? ইন্টারেস্টিং। আসলে কিভাবে শিখবো আসো এবার দেখি। আমরা দেখো অলরেডি আমরা সাইন শিখেছি, সাইন থিটা বললাম আমি, সূক্ষ্মকোণ হিসেবে থিটা ধরে নিলাম আমরা। সাইন থিটা ইকুয়াল আমরা একটু আগে কি শিখে আসছি ভাইয়া বলতো? লম্ব বাই ওই যে সাগরে লবণ অনেক, একটু চিন্তা করো সাগরে লবণ আছে বা অনেক, লম্ব বাই তাহলে কি হবে ভাইয়া? অতিভুজ, তাই না? আচ্ছা আমরা সাইন একটু আগে শিখে আসছি ভাইয়া। এরপর আমরা কি শিখেছি ভাইয়া বলতো? কস শিখে আসছি, কসের সাথে আমি সূক্ষ্মকোণ হিসেবে থিটা চিন্তা করলাম। ওকে, তাহলে বলতো ভাইয়া কস কি পরে আসছি বলতো? ওই যে কবরে ভূত আছে, তাহলে ভূতে হচ্ছে কি ভাইয়া বলতো? ভূতে হচ্ছে ভূমি, আর আছে তে অতিভুজ, তাই না ভাইয়া? আচ্ছা এই তো হচ্ছে অতিভুজ। হ্যাঁ, এবং দেখো তো ভাইয়া তুমি আরেকটা শিখে আসছো, সেটা হচ্ছে ট্যান, তার সাথে আমি সূক্ষ্মকোণ হিসেবে থিটা ধরে নিলাম। তাহলে আমাকে বলো ভাইয়া ট্যান থিটা ইকুয়াল কি শিখছি? টেরা লম্বা ভূত, তাই না? তাহলে আমাকে বলো তো ট্যান থিটা ইকুয়াল তাহলে কি হবে? লম্ব বাই অবশ্যই হবে ভূমি, টেরা লম্বা ভূত, তাই না? লম্ব বাই ভূমি। ওকে, এবার আসো ভাইয়া তুমি এখান থেকে দেখো আমরা তো 3টা ফর্মুলা শিখছি, তাই তো? আমাদের হওয়ার কথা ছিল কয়টা ফর্মুলা? টোটাল হওয়ার কথা ছিল 12টা ফর্মুলা। আসো ওয়েট, জাস্ট ওয়েট, এখান থেকে আরো 9টা ফর্মুলা আসবে, টেনশনে কিছু নাই ভাইয়া। আসো এখন দেখো ভাইয়া তোমাকে এখান থেকে আর 3টা কথা একটু জেনে রাখতে হবে, যেই 3টা কথা তোমার অবশ্যই জানা উচিত। কেন? কারণ দেখো ভাইয়া আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার আসলে খুব ভালো ফ্রেন্ড আছে কয়জন, তুমি আসলে খুব কনফিউজড হয়ে যাবা যে আসলে আমি কয়জনের নাম বলবো। আমি তোমাকে কোনো লিমিটেশন দেইনি, তাই না? যে তোমার আসলে ভালো ফ্রেন্ডের সংখ্যা কতজন, তোমাকে যখন আমি আসলে লিমিটেশন দিব না, তুমি হয়তো বা আসলে খুব কনফিউজড হয়ে যাবা যে আসলে আমি কয়জনের নাম বলবো। আসলে দেখো আমাদের ভালো ফ্রেন্ড তো অনেকেই থাকে, তাই না? এবং সবাইকে মনে রাখা উচিত কিনা। তো এই ত্রিকোণমিতিতেও আসলে আমাদের প্রত্যেকটা অনুপাতের কিছু কিছু ভালো ফ্রেন্ড আছে যাদেরকে আসলে একটু আমাদের মনে রাখা উচিত, এবং তাদেরকে মনে রাখলে হবে কি ত্রিকোণমিতির এই অনুপাতগুলো আমাদেরকে একটা বেস্ট সাপোর্ট দেবে। ওকে, আসো তাহলে এই জিনিসটা আমরা একটু শিখবো ভাইয়া। এই সাইনের বিপরীত জিনিসটারে আমরা বলবো ভাইয়া কোসেক। কি বলবো ভাইয়া? কোসেক। তাহলে বিপরীত মানে আমি জানো তোমাদেরকে কি বলছিলাম বলতো? আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে এই বিপরীত কথাটার মানে হচ্ছে 1/, ওই রাশি বা ওই মান। তাহলে আমাকে বলতো আমি কার বিপরীত বলছি বলতো ভাইয়া? সাইনের বিপরীত বলছি, তাই না? তাহলে এখানে হবে 1/sin থিটা। তাহলে ভাইয়া তুমি আমাকে এখন বলো তো কোসেককে যদি আমি বলি সাইনের অপোজিট, তাহলে আমি সাইনকেও তো কোসেকের অপোজিট বলতে পারি, তাই না? তাহলে আমি এখান থেকে কি বলবো ভাইয়া? সাইন থিটা ইকুয়াল তাহলে বলতে পারবো 1/কোসেক থিটা। দেখো তো ভাইয়া, এন্ড ইন্টারেস্টিং থিং খেয়াল করো তো ভাইয়া, এই কোসেক যেহেতু সাইনের বিপরীত, তাহলে আমাকে বলো তো সাইনের ত্রিকোণমিতিক অনুপাত কি ছিল ভাইয়া? লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে এখানে যদি আমি আসলে বিপরীত করে দিতে চাই তাহলে 1/, কি হবে ভাইয়া বলো তো? লম্ব বাই অতিভুজ বলবো আমরা, তাই না? এবং প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আমি আসলে একটু ক্যালকুলেশন করে লিখতে পারি কিনা? অবশ্যই পারি। কিভাবে সেটা ভাইয়া? এই ভগ্নাংশটা আছে না, এই ভগ্নাংশটারে আমি যদি আসলে গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে জানো? আমাদের নিচে যে ভগ্নাংশটা আছে না এটা উল্টে যাবে, আমরা এটা সবাই জানি, তাই না? তাহলে এখানে কি হবে ভাইয়া বলো তো? অতিভুজ উপরে চলে যাবে আর নিচে চলে আসবে লম্ব। দেখো তো ভাইয়া, এই সিম্পল একটা জিনিস যদি আমরা একটু জেনে রাখতে পারি, কোনটা সেটা বলো তো ভাইয়া? এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক বা কোসেকের বিপরীত সাইন। তাহলে এটা জানলে আমরা এক্সট্রা ভাবে আরো 2টা ফর্মুলা সাইন দিয়ে মনে রাখতে পারছি, তাই না? এবার আসো ভাইয়া আমরা একটু কসের দিকে যাব। এখন তোমাকে একটু জেনে রাখতে হবে এই কসের বিপরীতটা কি আসলে, বাট তারা খুব ভালো ফ্রেন্ড আর কি। কসের বিপরীত হচ্ছে ভাইয়া কি? সেক। তাহলে সেক থিটা বললাম, তাহলে একে আমি লিখতে পারি ভাইয়া এখানে ওই সিমিলার ওয়েতে 1/cos থিটা। তাহলে আমাকে তুমি বলো আমি তাহলে cos থিটাকেও নিশ্চয়ই বলতে পারি সেকের অপোজিট, তাহলে 1/sec থিটা বলতে পারি, তাই না? এবার ভাইয়া তুমি একটু খেয়াল করো, সেটা কি ভাইয়া? এই যে দেখো তো আমি এখানে cos থিটার মানটা দেখো তো সমকোণী ত্রিভুজের কি 2 বাহু দিয়ে প্রকাশ করেছি কিনা? তাহলে এখানে sec থিটার মানটাকেও আমি সমকোণী ত্রিভুজের 2 বাহু দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমার এখানে এই যে দেখো ভগ্নাংশ তো উল্টে যাবে আমার, তাই না? তাহলে কি হবে ভাইয়া? এটা হবে অতিভুজ, এই যে 1/, করলে তোমার তো ভগ্নাংশ উল্টে যায়, আমরা এটা জানি, তাই না? এইজন্য আমরা এখানে ডাইরেক্টলি মানটা লিখছি। তাহলে অতিভুজ বাই ভাইয়া কি হবে বলো? ভূমি। এই তো সিম্পল। দেখো এখানে আবার আমাদের 4টা ফর্মুলা হয়ে গেল, এবং শুধু আমরা cos দিয়েই শিখলাম এই 4টা আবার, তাই না? এবার আসো ভাইয়া এবার ট্যানের দিকে যাওয়া যাক, কারণ ট্যানের দিকে না গেলে তো আবার ট্যান মন খারাপ করবে, তাই না? আচ্ছা দেখো এখন তোমাকে এখানে জেনে রাখতে হবে একটা জিনিস, এখানে একটা জিনিস তোমাকে জেনে রাখতেই হবে, সেটা হচ্ছে কি দেখো তো ভাইয়া সাইনের বিপরীত তো কোসেক চলে গেল, আবার দেখো তো ভাইয়া কসের বিপরীত তো সেক চলে গেল। তাহলে অলরেডি কি 4টা অনুপাত তোমার কিন্তু ভ্যানিশড, 4টা অনুপাতের কাজ আমরা এখানে শেষ করে ফেলছি। তুমি এখন বুঝতেই পারছো তাহলে ট্যানের অপোজিট কে হবে ভাইয়া? cot থিটা হবে। তাহলে cot থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা। তাহলে বলো কনভার্স বিপরীত ভাবে আমরা আসলে কি বলতে পারি বলো তো? এটা আমরা বলতে পারি tan থিটা ইকুয়াল 1/cot থিটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি cot থিটাকে সমকোণী ত্রিভুজের যদি বাহুর অনুপাত দিয়ে ভাইয়া প্রকাশ করতে চাই, তাহলে দেখো তো বাহুর অনুপাত এখানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটাকেও জাস্ট আমরা যদি উল্টাই দেই তাহলে ভূমি বাই কি হবে ভাইয়া? লম্ব। এটাকে আমরা বলতে পারবো cot থিটার ত্রিকোণমিতিক অনুপাত, বা cot এর সাথে
সমকোণী ত্রিভুজের বাহুর সাথে বাহুর সম্পর্ক, তাই না? কট থিটাকে আমরা বলতে পারি কি বাহুর যে সম্পর্ক, সেটা মোটামুটি আমাদের এখানে প্রকাশ হয়ে গেল। দেখো তো ভাইয়া, তোমাকে আমি শুরুতে বলেছিলাম যে এই যে তিনটা কনসেপ্ট আমাদের কি কি ছিল, সাইন, কস এবং ট্যান, এই তিনটা দিয়ে আমরা টোটাল কয়টা ফর্মুলা শিখবো ভাইয়া? টোটাল আমরা 12টা ফর্মুলা শিখবো বলেছিলাম, তাই না? দেখো তো ভাইয়া আমাদের 12টা ফর্মুলা হয়েছে কিনা, খুবই সিম্পল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, আশা করছি এই ফর্মুলাগুলোকে তোমরা একটু ভালো করে দেখে নিলেই তোমরা খুব কনফিডেন্টলি এই জিনিসগুলোকে মনে রাখতে পারবা। এবং ভাইয়া তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এই ফর্মুলা তোমাদের বলতে পারো ম্যাথের ক্ষেত্রে বলতে পারো তোমার ওয়েপন। ধরো ভাইয়া তুমি যুদ্ধের ক্ষেত্রে গেছো, তোমাকে ধরো যুদ্ধক্ষেত্রে নামাই দেওয়া হলো, কিন্তু তোমাকে ভাইয়া কোনো অস্ত্র দেওয়া হয় নাই, তোমাকে অস্ত্র দেওয়া হয়নি, তাহলে কি তুমি আসলে ভাইয়া তোমার আসলে শত্রুর সাথে কি আসলে তুমি টেক্কা দিতে পারবা? শত্রুর মোকাবিলা তুমি করতে পারবা না। তাহলে কি হবে ভাইয়া, তুমি ধরো কোন প্রকার ওয়েপন ছাড়া তুমি চলে গেছো শত্রুর মোকাবিলা করতে, তাহলে কি হবে বলতো, তোমাকে আসলে নির্লজ্জ ভাবে ভাইয়া সেখানে আসলে কি হইতে হবে বলতো, পরাজিত হইতে হবে। তার থেকে বেটার হচ্ছে কি বলতো, আমাদের আসলে ওয়েপন নিয়ে একটু লেট করে হলেও আমাদের ওয়েপন নিয়ে আসলে শত্রুর মোকাবিলা করা উচিত, তাই না? তো আমি সবসময় একটা জিনিস বলি, ম্যাথের ক্ষেত্রে ভাইয়া আমাদের ফর্মুলাগুলো হচ্ছে ওয়েপন, যেই ওয়েপন ছাড়া আমি ম্যাথের একটা লাইন সামনের দিকে আগাতে পারবো না। আশা করছি এই জিনিসগুলোকে তোমরা একটু দেখলেই খুব ইজিলি মনে রাখতে পারবে। ওকে, এখন ভাই আসো, এই 12টা ফর্মুলার বাইরেও আমাদের কিছু কিছু ফর্মুলা আছে আবার, যে জিনিসগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, সেটা কি আসলে দেখো তো ভাইয়া, আমরা এখান থেকে স্পেশাল আরো দুটো জিনিস জেনে রাখবো। সেটা কি ভাইয়া, একটাকে আমরা স্পেশালি ট্যান কে আবার আমরা একটু পড়বো। ট্যান থিটা ইকুয়াল কি ভাইয়া বলো তো, একটু আমাদের এটা একটু জেনে রাখতে হবে, সাইন থিটা বাই কস থিটা। ওকে, এবার তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, ট্যানের বিপরীত যেন কে, আমরা একটু আগে জেনে আসছি ভাইয়া ট্যানের বিপরীত কে ছিল ভাইয়া, কট ছিল, তাই না? এবার তুমি আমাকে বলো তাহলে কট থিটার অনুপাতটাকে আমরা আসলে কি লিখতে পারবো, কারণ ট্যান যা কট তো তার বিপরীত, তাই না? তাহলে আমাকে বলো কট থিটা ইকুয়াল তাহলে কি লিখতে পারবো, জাস্ট ওই ভগ্নাংশটাকে আমরা উল্টাই দিব, তার মানে কস থিটা বাই সাইন থিটা হবে। ওকে, এই তো। এবার আসো ভাইয়া, তোমার আমি যে কথাটা এবার বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তুমি বলতে পারো যে ত্রিকোণমিতির ক্ষেত্রে এই জিনিসটা তোমার এমন বেশি হেল্প করবে যে তুমি ত্রিকোণমিতির আসলে যে কোনো ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবে। সেটা কি, আসো ভাইয়া তোমাকে একটু জেনে রাখতে হবে, এই সাইন এবং কস এই দুটা জিনিসকে আমি সবসময় বলি ত্রিকোণমিতির একেবারে বেস, বা আমি একেবারে রুট বলি এদেরকে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাইয়া, তোমার কাছে এখন কোশ্চেন আসতেছে যে আসলে কেন এমনটা, তাই না? খুব বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, এদেরকে আসলে আমি আমার ভাষায় বলি একেবারে বেস বা আসলে রুট বলি। কেন রুট বলি, ওয়েট একটু খেয়াল করো, তবেই তুমি বুঝবে যে কেন সাদ ভাই এই দুটা অনুপাতকে সাইন এবং কসকে কেন আসলে ত্রিকোণমিতির রুট বলে। দেখো তো ভাই, একটু চিন্তা করো, এই যে সাইন থিটা, আমাকে বলো তো ভাইয়া সাইন থিটা থেকে আমি আসলে কোথায় যেতে পারি বলো তো ভাইয়া, সাইন থিটা থেকে কিন্তু চাইলেই আমি কোসেক থিটায় যেতে পারি। কেন ভাইয়া বলো তো, কারণ সাইনের বিপরীত কে ছিল ভাইয়া, কোসেক ছিল। ওকে, এবার তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, তাহলে কস থিটা এটা থেকে আবার আমি কোথায় যেতে পারি ভাইয়া বলো তো, সেক থিটাতে যেতে পারি। কেন ভাইয়া, কারণ কসের বিপরীত যেহেতু ছিল সেক, তার মানে কসের সাথে সেকের একটা ডাইরেক্ট কানেকশন আছে। এবং দেখো তো ভাইয়া, মাত্র আমরা জেনে আসলাম ট্যান থিটা ইকুয়াল কি ভাইয়া বলো তো, সাইন থিটা বাই কস থিটা, তাই না? আবার ভাইয়া তুমি আমাকে বলো তো একটু কট থিটা ইকুয়াল কি ভাইয়া, কারণ কট থিটা ইকুয়াল তুমি অলরেডি জেনে আসছো কস থিটা বাই সাইন থিটা। এবার খেয়াল করো তো একটু ভাইয়া, এই সাইন এবং কস একটু খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। দেখো তো ভাইয়া, এই যে সাইন এবং কস এই দুটা থেকেই আমি দেখো তো সাইন থেকে কোসেকে যেতে পারতেছি, কস থেকে আমি সেকে যেতে পারছি, তাই না? আবার খেয়াল করো ভাইয়া, এই সাইন এবং কসকে ইউজ করে ভাইয়া আমি ট্যানের মান বের করতে পারি, তাই না? আবার খেয়াল করো ভাইয়া, সাইন এবং কস এই দুটার আবার ব্যবহার করে আমি কিন্তু কটেরও মান বের করতে পারছি। তার মানে ঘটনাটা কি ঘটলো বলো তো ভাইয়া, এই যে সাইন এবং কস ভাইয়া এই যে ত্রিকোণমিতিক অনুপাত দুইটাকে ব্যবহার করে আমি বাকি যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত কি কি ভাইয়া বলতো, ট্যান, কট, সেক, এরপরে কি ভাইয়া বলতো, কোসেক, এই চারটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা শুধুমাত্র সাইন কস দিয়ে সাইন কসকে ইউজ করে বের করতে পারি, তাই না? এই জন্যই ভাইয়া এই ত্রিকোণমিতিক অনুপাতকে বা এই সাইন কসকে আমি বলি ত্রিকোণমিতির একেবারে বেসিক বা রুট বা বেস। এবং এই দুটো জিনিসকে ইউজ করলে তুমি ত্রিকোণমিতির আসলে অনেক ম্যাথ সলভ করতে পারবে। এবার আসো ভাইয়া, আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে যুদ্ধক্ষেত্রে যেতে গেলে আমাদের আসলে কি লাগবে বলতো ভাইয়া, আমাদের ওয়েপন লাগবে, তাই না? অস্ত্র শস্ত্র ছাড়া আসলে যুদ্ধক্ষেত্রে যাওয়া ব্যাপারটা আসলে নিজের মান সম্মান হারানোর মতো, তাই না বিষয়টা? তো ত্রিকোণমিতিতেও ব্যাপারটা হচ্ছে এরকমই, শুধু ত্রিকোণমিতি না, পুরো ম্যাথের ক্ষেত্রেই ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যত ভালো ফর্মুলা মনে রাখতে পারবো, তত ভালো ম্যাথ আমি ডেলিভার করতে পারবো, আমি তত ভালো ম্যাথ ক্যালকুলেশন করতে পারবো। এবার আসো ভাইয়া, এই ত্রিকোণমিতিতে আমাদের আর মাত্র তিনটা মেইন ফর্মুলা আছে,
যেই তিনটা মেইন ফর্মুলা দিয়ে আমি টোটাল আবার 9টা ফর্মুলা আসলে আমি শিখতে পারবো। এবং এই ফর্মুলাগুলো এতটাই গুরুত্বপূর্ণ, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট এবং যাদের তোমাদের হায়ার ম্যাথ আছে, তোমরা জানো হায়ার ম্যাথের চ্যাপ্টার 8এও ত্রিকোণমিতি আছে, তাই না? এবং এই জিনিসগুলো ভাইয়া আমি যেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি অলরেডি, এই সব কিছু তোমাদের ত্রিকোণমিতি হায়ার ম্যাথ চ্যাপ্টারে আসলে ব্যবহার করতে হবে। তার মানে কি তোমার একটা কাজ একটু এগিয়ে থাকলো। ওকে ভাইয়া, এবার আসো তাহলে আমরা ত্রিকোণমিতিতে ওই যে মেইন ফর্মুলাগুলোর কথা বললাম তিনটা, সেই ফর্মুলাগুলো একটু আমরা দেখবো। কি কি সেগুলো ভাইয়া দেখো তো। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা ইকুয়াল 1। এখন ভাই আসো, টেনশন নেই, কিছু নাই, এই ফর্মুলাটা ইকুয়াল 1 এটা আসলে কিভাবে হয়, এই তো কোশ্চেন। ওকে, এটা আমরা প্রমাণ করে দেখাবো যে আসলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 হয় কিনা। এবং কেন প্রমাণ করবো জানো? কারণ এখন তোমাদের ভাইয়া শর্ট কোশ্চেন আছে, এবং শর্ট কোশ্চেনের মধ্যে অনেক সময় দেখা যায় যে তোমারে বলে যে তুমি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে দেখাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। সো টেনশনে কিছু নাই, এটা আমরা সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, এখন আসো ভাইয়া বাকি যে আরো দুটো মেইন ফর্মুলা আছে আগে সেগুলোকে একটু লিখি আমরা। সেটা কি, একটা ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা ইকুয়াল 1। তাহলে এটা একটা মেইন ফর্মুলা। এবং ভাইয়া তোমার আমি বলি টেনশনে কিছু নাই, তোমার আমি 9টা ফর্মুলার কথা বলছি, সো তুমি কি একটু টেনশনে আছো? টেনশনে কিছু নাই ভাইয়া, ওই ফর্মুলাগুলো আসলে খুব ইজিলি তুমি মনে রাখতে পারবা। এবং এই যে তিনটা যে ফর্মুলার কথা আমি বলছি, আমি দুটো অলরেডি লিখেছি, এবং থার্ড ফর্মুলাটা এগুলো তুমি ইজিলি ভাইয়া মনে রাখতে পারবে। ওকে, থার্ড ফর্মুলাটা কি তাহলে একটু ভাইয়া দেখি তো। থার্ড ফর্মুলাটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়াল 1। ওকে ভাইয়া, এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সব থেকে গুরুত্বপূর্ণ তুমি বলতে পারো যে তিনটা মেইন ফর্মুলা, যেগুলোকে ইউজ করে আমি ত্রিকোণমিতির সমীকরণ সমাধান করব, যেগুলোকে ইউজ করে আমি ত্রিকোণমিতির বাম পক্ষ ডান পক্ষের যে প্রমাণগুলো থাকবে সেই প্রমাণগুলো আসলে আমরা সলভ করব। ওকে, এবার আসো ভাইয়া, তোমাকে এবার আমি এই তিনটা ফর্মুলা কিভাবে তুমি মনে রাখবে সেই পলিসিটা তোমাকে আমি একটু বলি। একটু খেয়াল করো তো ভাইয়া, একটু আগে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম ভাইয়া বলো তো, যে এই সাইন এবং কস এটা হচ্ছে কি ত্রিকোণমিতির একেবারেই আমি বলছি কি বেসিক, বা একেবারে তুমি বলতে পারো রুট, বা একেবারে বেস, তাই না? তার মানে যেহেতু এরা রুট, গাছের রুট বা শিকড়, এরা কোথায় থাকে বলো তো? মাটির নিচেই থাকবে, একসাথেই থাকে, তাই না? গাছের যতগুলো আসলে তোমার হচ্ছে শিকড় আছে সব কোথায় থাকবে? মাটির নিচেই তো থাকবে, এবং তারা সবাই একসাথেই তো থাকবে, তাই না? একই জায়গায় থাকবে। তার মানে এই যে ত্রিকোণমিতিতে তুমি খেয়াল করো ভাইয়া, এই জন্য সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার এরা কিন্তু একসাথেই আছে। এবং তুমি খেয়াল করো এই সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারকে তুমি যদি মাথায় রাখতে পারো যে এরা একসাথে থাকবে, এবং এদের উপর স্কোয়ার যদি ইন্ডিভিজুয়াল করি, তাদের দুজনকে যদি আমি আবার প্লাস করে দিই তাহলে এটা হবে 1। আমার মনে হয় তোমার এটা আসলে মনে রাখা খুব একটা কঠিন কিছু হবে না। এবার আসো ভাইয়া, তাহলে এই পরের ফর্মুলাগুলো আসলে আমি ভাইয়া কিভাবে তাহলে মনে রাখবো একটু খেয়াল করো তো ভাইয়া। এখানে আছে সি, এখানেও আছে সি, রাইট? তাহলে তুমি মনে রাখবা একটু সি সি এই ফর্মুলা। হ্যাঁ, সি সি কি করলো, তাই না? আমার একটা ফ্রেন্ড একটা খারাপ কাজ করে ফেলছে, তাই না? সি সি অমুক ফ্রেন্ড, আসলে এটা তুই কি করলি, এই সি সি। হ্যাঁ, এটা মনে রাখবা সি সি। ওকে, সি সি সি, তাই না? আচ্ছা দেখো এই যে সি সি, এখন তোমার কাছে ভাইয়া প্রশ্ন আসতে পারে সি কে ভাইয়া দেখো তো, সি তে হচ্ছে কোসেক আর সি তে কি ভাইয়া কট। এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে ভাইয়া সি তে তো কসও আছে। ভাইয়া অলরেডি তো আমি তোমারে বলছি যে সাইন আর কস একেবারে রুট জিনিস, তাই না ত্রিকোণমিতির? সো এরা দুজন একসাথেই থাকবে। তারপরে কস তো অলরেডি অমিটেড, কসকে তো আমি অলরেডি বাদ দিয়ে দিব, তাই না? কস কি নিয়ে আর আমি চিন্তাই করব না, আমি ধরে নিব যে আমার জগতে এখন আর কস বলে কিছু নাই। তাহলে কি থাকছে বলতো, সি দিয়ে দুইটা অনুপাতই থাকবে, তাই না? কস বাদ চলে গেলে ত্রিকোণমিতিতে সি দিয়ে দুইটা, আমাদের দুইটা ত্রিকোণমিতিক অনুপাতই থাকে। কি কি ভাইয়া? একটা কোসেক, একটা হচ্ছে কট। তাহলে এরা দুজন কি থাকবে? একসাথে থাকবে। এবং খেয়াল করো তো ভাইয়া, সবগুলো ফর্মুলাতে তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি দেখবে সবগুলো ফর্মুলাতে কিন্তু আমাদের আসলে স্কোয়ার আছে। একটু খেয়াল করো তো ভাইয়া, প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের উপরেই কিন্তু ইন্ডিভিজুয়াল একটা করে স্কোয়ার আছে। সো এটা তোমার চেনা খুব একটা কঠিন কিছু হবে না, কারণ সবগুলোতেই যেহেতু স্কোয়ার আছে। এবং তোমাকে এখানে একটু মনে রাখতে হবে, শুধুমাত্র সাইন কস এই দুটো অনুপাত যখন একসাথে থাকবে, এদের স্কোয়ার দুটার যোগফল, এইখানে দেখো যোগফল, এটা কিন্তু ইকুয়াল 1। কিন্তু এইখানে যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, এদের মাঝখানে কিন্তু আছে মাইনাস। সো এভাবে তুমি মনে রাখতে পারো চাইলে। এবার আসো তো ভাইয়া, এখন আমি বুঝলাম ভাইয়া যে সি সি একসাথে থাকবে, কিন্তু এই সি এর মধ্যে কোসেক এবং কট এদের দুটোর মধ্যে কে সামনে থাকবে? মানে এই যে দেখো একটা যেহেতু মাঝখানে মাইনাস, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোসেক সামনে থাকবে নাকি কট সামনে থাকবে, এইটা নিয়ে একটা কনফিউশন স্টুডেন্টদের মধ্যে আসে। কনফিউশন ভুলে যাও, ওয়েট। এবার আসো ভাইয়া, এইখানে এই দুটার মধ্যে আসলে কে প্রথমে আসবে, কাকে আমি প্রথমে লিখে মাঝখানে মাইনাসটা দিব, এই তো বিষয়। এবার আসো তো ভাইয়া, তুমি আমাকে বলো ত্রিকোণমিতিতে সবার আগে আসলে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত পড়ে আসি? সাইন, তাই না ভাইয়া? তাহলে সাইন যেহেতু সবার আগে আসছে, তুমি আমাকে বলো তো ভাইয়া সাইনের বিপরীত কে ভাইয়া? কোসেক, তাই না ভাইয়া? সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে যেহেতু সাইনের বিপরীত কোসেক ভাইয়া,
তাহলে তুমি এখন আমারে বলো তো, তাহলে সাইন তো অলরেডি দিকে চলে আসছে, তাহলে এই কোসেক কট যখন একসাথে থাকবে তখন কার অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতাটা বেশি থাকা উচিত? নরমাল কমন সেন্স থেকে সেটা অবশ্যই কোসেকের। এই জন্য ভাইয়া কোসেকটা আগে থাকবে। এটা কোনো ফর্মুলা না, জাস্ট তোমার মনে রাখার জন্য আমি তোমার ট্রিক্স হিসেবে বললাম এটা। ওকে ভাইয়া, তাহলে তোমার কাছে এখন কনফিউশন ক্লিয়ার? তাহলে এখন আবার কোসেক সামনে থাকবে, দেন কট থাকবে, তাই না? এখন দেখো তো ভাইয়া, এইখান থেকে আমি চাইলে আরো দুটো ফর্মুলা লিখতে পারবো। আবার দেখো এই যে সাইন কজ যেটা আছে, এখান থেকেও চাইলে আমি আবার দুটো ফর্মুলা লিখতে পারি। কিভাবে? আসো, ধরো আমি সাইন স্কোয়ারটাকে আমি বাম পক্ষেই রাখলাম, রেখে আমার ডান পক্ষে আগের থেকে ছিল 1, আর আমি এদিকে কসটাকে ট্রান্সফার করে ফেললাম, তাহলে মাইনাস কজ স্কোয়ার, রাইট? দেখো ভাইয়া, এখানে আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তারপরে তুমি এই ফর্মুলাটা যদি ভাইয়া তুমি পড়ে ফেলতে পারো, মনে রাখতে পারো, তাহলে এই ফর্মুলা কি মনে রাখা তোমার জন্য খুব কঠিন কিছু হবে? নো। এবার আসো তো ভাইয়া, তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে যে আমি সাইন স্কোয়ারটাকে বামে রাখলাম কেন? চাইলে কি আমি কজ স্কোয়ারটাকে আমি বামে রাখতে পারতাম না? আমি বাম পক্ষে রাখলাম, রেখে 1 মাইনাস আমি ধরে সাইন স্কোয়ারটাকে এদিকে ট্রান্সফার করবো, তাই না? দেখো তো ভাইয়া, আমি এখানে একটা ফর্মুলা পেলাম কিনা? তাহলে টোটাল কয়টা ফর্মুলা হলো? একটা, দুটা, তিনটা, তাই না? দেখো, একটা ফর্মুলা দিয়ে আমরা আরো দুটো ফর্মুলা বের করে ফেললাম। তোমার মেইন কাজ হচ্ছে আগে এই মেইন ফর্মুলাগুলোকে আগে মনে রাখা। ওকে, এবার আসো ভাইয়া এইখান থেকে, তাহলে এবার দেখো তো, তাহলে একইভাবে আমি যদি কোসেক স্কোয়ারটাকে এইদিকে রাখতে চাই, তাহলে ইকুয়াল বাম পক্ষে কোসেককে রাখলাম, তাহলে 1 প্লাস কি হবে ভাইয়া বলো? কড স্কোয়ার থিটা হবে, রাইট? সিম্পল। এবার আবার খেয়াল করো ভাইয়া, এবার আমি চাচ্ছি আমি ভাইয়া কড স্কোয়ারের ভ্যালু বের করব। আচ্ছা, এবার তো ঝামেলা হয়ে গেছে অন্য জায়গায়, কি সেটা বলো তো ভাইয়া? এবার ঝামেলাটা হলো এইখানে তো একটা মাইনাস আছে, তাই না, কটের সামনে, বাট আমি শুধু চাচ্ছি কড স্কোয়ার ইকুয়াল হোয়াট? খুব সিম্পল ব্যাপার। তারপরে তুমি এবার একটা কাজ করো ভাইয়া, কি সেটা? এই কডটারে এইদিকে পাঠাও, তাহলে শুধু কড স্কোয়ার এদিকে আসতেছে, আর এই 1টারে ভাইয়া তুমি এইদিকে নিয়ে আসো তো। মানে ক্যালকুলেশন কমানোর জন্য আমরা এই কাজটা করছি, আরো অনেক ভাবেও করা যায়, বাট আমরা ক্যালকুলেশন কমানোর জন্য এই কাজটা করব। তাহলে ধরো কোসেক স্কোয়ারটা আমার এইদিকেই আছে, তাহলে খেয়াল করো ভাই, আমি 1টাকে এইদিকে আমি ট্রান্সফার করবো, তাহলে -1 ইকুয়াল, তাহলে খেয়াল করো এই যে কড স্কোয়ার এর সামনে মাইনাস, তাহলে এ যদি আমার ডান পক্ষে ট্রান্সফার হয়ে যায় তাহলে প্লাস কড স্কোয়ার থিটা হবে কিনা? এই যে খেয়াল করো, তাহলে আমাদের টোটাল দেখো তো এখান থেকে আমরা আবার দুটো ফর্মুলা পেলাম কিনা? তার মানে কয়টা হলো? 3টা 3টা 6টা। ওকে, ওয়েট, এটা এবার দেখো এখান থেকে এবার তুমি বলো তো ভাইয়া, তাহলে সেক স্কোয়ার কে ইকুয়াল আমি কি বলবো? আচ্ছা, এবার তোমাকে এবার আমি বলি ভাইয়া, তাহলে তুমি তো অলরেডি বুঝে গেছো যে তোমার সাইন স্কোয়ার কজ স্কোয়ার এরা দুজন একসাথে থাকতেছে, সি সি এরা দুজন ভাইয়া একসাথে থাকতেছে, তাহলে আর থাকলো বাকি কে ভাইয়া? সেক আর ট্যান। এখন তোমার কাছে একই কোশ্চেন আবার আসতে পারে, সেক স্কোয়ার এবং ট্যান স্কোয়ার এদের মধ্যে কে সামনে থাকবে, তাই তো বিষয়টা। ওয়েট, আমাকে তুমি বলো তো ভাইয়া, সাইন এর পরে তুমি কাকে পড়ছো ভাইয়া? কস। তাহলে সাইনের চ্যাপ্টার আমাদের অলরেডি ক্লোজ হয়ে গেছে, রাইট? এবার আসছে আমাদের কস। তাহলে বলো তো ভাইয়া, এর পরে যদি সেক আসে তাহলে সেকের এর পরে যদি ভাইয়া কজ আসে তাহলে কসের বিপরীত কি ভাইয়া বলো তো? সেক। এবং দেখো তো ভাইয়া, ট্যান তো আসলে সবার শেষে আমরা পড়ি, তাই না? তার মানে ট্যান এবং কট এরা আসলে সবার শেষেই আসবে। তার মানে এখান থেকে তুমি এভাবেই মনে রাখতে পারো যে সেকটাও সামনে আসবে। কেন? কারণ ওই যে সাইন কজ একসাথে সবার সামনে থাকে, ট্যান কট যদি একবারে আমরা সবার শেষের দিকে পড়ি, সো সেক আমার সামনেই থাকবে। ওকে, তাহলে এখান থেকেও যদি আমরা আসলে ফর্মুলা লিখি, তাহলে দেখো তো কি লিখতে পারি ভাইয়া? সেক স্কোয়ার থিটা ইকুয়াল আমি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ইভেন এবার আমাকে বলো তো ভাইয়া, আমি যদি ট্যান স্কোয়ারের মান বের করতে চাই, যে ট্যান স্কোয়ারের ফর্মুলা আমি জানতে চাচ্ছি, তাহলে একই কাজ করো, তাহলে ট্যান স্কোয়ারটারে তুমি এদিকে পাঠাও ক্যালকুলেশন কমানোর জন্য, এবং 1টারে তুমি এদিকে পাঠাও, তাহলে কি হচ্ছে দেখো তো ভাইয়া? সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল হবে তোমার ট্যান স্কোয়ার থিটা। খুবই সিম্পল ব্যাপার। এই হলো তোমার ভাইয়া ত্রিকোণমিতি 9.1 এর পুরো বেসিক কনসেপ্ট এবং ফর্মুলা সহ। আশা করছি এই ক্লাসটি তুমি খুব মনোযোগ সহকারে যদি দেখো, ত্রিকোণমিতির বেসিক তো তোমার কাছে ক্লিয়ার হবেই। ত্রিকোণমিতিতে যতগুলো ম্যাথ আছে তোমার বেসিক এবং অ্যাডভান্স লেভেলের, এই ম্যাথগুলো সলভ করতে তুমি অনেক বেশি হেল্প পাবে এই ক্লাসের জন্যই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।